বিশ্বায়নের যুগে এগিয়ে চলছি আমরা সবাই। এগিয়ে চলছে আমাদের তথ্য প্রযুক্তি এবং এই যুগে আমরা এক সময় স্বপ্ন দেখতাম বড় হয়ে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, কিন্তু বর্তমানে আমরা দেখি আমাদের দেশের কিংবা পুরো পৃথিবীর ছেলে মেয়ে এখন চিন্তা করছে আমি বড় হয়ে উদ্যোক্তা হব। কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পড়ে। সত্যি পুরো বিশ্বায়ন, পুরো পৃথিবী এখন আমাদের হাতের মুঠোয়। আমরা এগিয়ে চলতে চাই এবং আমরা স্বপ্ন দেখতে চাই। বাংলাদেশ বর্তমানে একটি অর্থনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে রয়েছে নানান ধরনের চ্যালেঞ্জ, একদিকে রয়েছে নানান ধরনের সম্ভাবনা। তরুণ প্রজন্মকে কাজে লাগিয়ে, তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে, ব্যাংকিং খাত এবং সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে কতদূর আমরা এগিয়ে যেতে পারি, কতটুকু সম্ভাবনা খোলা রয়েছে আমাদের জন্য, এই সব নিয়েই আজকে কথা বলবো। এবং আজকে আমাদের কথা বলার বিষয় হলো দেশের নতুন উদ্যোগ ও সম্ভাবনা। আপনাদের সঙ্গে রয়েছে আমি ইফাতারা ইরা এবং আজকে কথা বলার জন্য রাউন্ড টেবিলের আজকের আয়োজনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমন্ত্রিত তিনজন অতিথি। আমাদের সঙ্গে রয়েছেন আরফাতুর রহমান আপেল, ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি, ডিরেক্টর গুলশান ক্লাব লিমিটেড। স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম জাহিদ, চেয়ারম্যান ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট, ঢাকা ইউনিভার্সিটি। স্বাগত আপনাকেও। এবং আমাদের সঙ্গে রয়েছেন কাজী জসিমুল ইসলাম বাপ্পি, ম্যানেজিং ডিরেক্টর, বাগ ইকো মোটরস লিমিটেড। আপনাদের তিনজনকেই স্বাগত রাউন্ড টেবিলের আজকের আয়োজনে। আপনাদের সঙ্গে কথা বলবো আজকে বাংলাদেশের উদ্যোগ, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের ব্যাংকিং সেক্টর এবং সর্বোপরি তথ্য প্রযুক্তি আমাদেরকে কতটুকু সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে এই বিষয়গুলো নিয়ে। শুরুতেই আমি যেতে চাই মোহাম্মদ আরফাতুর রহমান আপেল আপনার কাছে। বর্তমানে আমরা দেখছি মালয়েশিয়া এবং বাংলাদেশের যে দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে, যে শ্রম বাজার রয়েছে, এগুলো নিয়ে বিভিন্ন ধরনের নেগোসিয়েশন চলছে এবং আমরা একটি সম্ভাবনায় দেখছি বাংলাদেশের শ্রম বাজার কতটুকু উন্মুক্ত হচ্ছে, মালয়েশিয়ার শ্রম বাজার বাংলাদেশের শ্রমিকদের জন্য কতটুকু উন্মুক্ত হচ্ছে এই বিষয়গুলি নিয়ে। এটা নিয়ে আসলে এই উদ্যোক্তারা আসলে এই বাংলাদেশ মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কতটুকু উপকৃত হতে পারেন? আসলে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার সম্পর্ক বিগত দিনও ভালো, এখনও ভালো এবং আমরা বিশ্বাস করি আগামীতে ভালো হবে। এই শ্রম বাজারটা নিয়ে অলরেডি মালয়েশিয়া সরকারের সাথে বাংলাদেশ সরকার দ্বিপাক্ষিক আলোচনা করছে এবং তারা কিছু শর্ত দিয়েছেন। মোটামুটি খুব শীঘ্রই বাংলাদেশের এই মালয়েশিয়াতে যে শ্রম বাজার বাংলাদেশের, এটা খুব অল্প সময়ে এটা খুলে যাবে এবং আমাদের বিশ্বাস বাংলাদেশ থেকে প্রচুর শ্রমিক তারা নেবে। কারণ পৃথিবীর অন্যান্য দেশের চাইতে আমাদের বাংলাদেশের শ্রমিকদের মালয়েশিয়াতে মূল্যায়ন বেশি। কারণ বাংলাদেশের শ্রমিকরা তারা যথেষ্ট যে সময়ের কাজের যে টাইম থাকে যত সময় তারা কাজ করে এবং বাংলাদেশের সুনাম ধরে রাখে। এবং আপনাদের এরও দেখেন পাশাপাশি যে বিদেশ থেকে যে পাঠায়, রেমিটেন্স পাঠায়, অন্যান্য দেশের চাইতে বাংলাদেশে কিন্তু প্রচুর, মালয়েশিয়াতে প্রচুর রেমিটেন্স বাংলাদেশে আসছে আমাদের শ্রমিকদের মাধ্যমে। এটা যত তাড়াতাড়ি খুলবে এটা তত তাড়াতাড়ি আমাদের জন্য ভালো, মালয়েশিয়া সরকারের জন্য ভালো। এটা আমরা আশা করছি খুব তাড়াতাড়ি শ্রম বাজারটি মুক্ত হবে এবং বাংলাদেশের শ্রমিকরা মালয়েশিয়াতে গিয়ে বাংলাদেশে আবার রেমিটেন্স পাঠাতে সক্ষম হবে। এবারে আমি আসছি ডক্টর শহীদুল ইসলাম জাহিদ আপনার কাছে। বাংলাদেশের নতুন নতুন অনেকগুলো উদ্যোগ এখন চালু হচ্ছে এবং অনেকগুলো সেক্টর ওপেন হচ্ছে আমাদের জন্য। বাংলাদেশের ব্যাংকিং খাতে এই উদ্যোগগুলোকে এগিয়ে নিতে কি কি ধরনের কার্যকরী ভূমিকা রাখছে? ব্যাংকিং খাত দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুবই প্রধানতম ভূমিকা পালন করে। এটা শুধু ডেভেলপিং কান্ট্রি হিসেবে বাংলাদেশ তাই না, একটা উন্নত দেশ বলেন বা আমাদের চেয়েও যারা হচ্ছে নাজুক অর্থনীতির দেশ আছে, যে কোনো অর্থনীতিতেই ব্যাংকিং সেক্টরের ভূমিকা দেশের অর্থনীতি তথা আপনি যে উদ্যোক্তা শ্রেণী সৃষ্টির কথা এবং তাদেরকে মেনটেন করার কথা বললেন, সেখানে অনস্বীকার্য ভূমিকা পালন করে থাকে। এই যে উদ্যোগটার কথা বলা হচ্ছে যে বন্ধ বা রুগ্ন কলকারখানা তাদেরকে সচল করার জন্য বলে, সেটাও কিন্তু বাংলাদেশ ব্যাংকের থ্রুতে মূলত রিফাইন্যান্সিং করা হবে। বাণিজ্যিক ব্যাংকগুলোকে বলা হবে যে তোমরা যারা হচ্ছে যে যৌক্তিক কারণে যে যাদের কলকারখানা বন্ধ হয়ে আছে তারা যাতে করে এই টাকার অভাবে কলকারখানা সচল করতে পারছে না, তারা যাতে বসে না থাকে। এখন এই উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানাই, স্বাগত জানাই, কিন্তু এটি ইমপ্লিমেন্টেশন, আপনি যেটা বললেন যে ব্যাংকিং খাত কীভাবে ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশের মতো এরকম একটি উন্নয়নশীল দেশে আমাদের যে শিল্পের যে মূলধন সরবরাহ, সেটাও কিন্তু হচ্ছে ব্যাংকিং সেক্টরের উপরই বেশি মাত্রায় নির্ভরশীল। এটা নিয়ে সময় সময় প্রশ্ন উঠেছে যে ব্যাংকিং খাত তারা তো মূলত হচ্ছে
বাণিজ্যিক ব্যাংক যারা বিশেষত তারা হচ্ছে মানি মার্কেট অর্গানাইজেশন, আর্থিক বাজারের হচ্ছে যোগানদাতা। এরা দীর্ঘমেয়াদী কিন্তু আসলে মূলধন সরবরাহকারী প্রতিষ্ঠান নয়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে অর্থনীতির যে বাস্তবতা, সেখানে কিন্তু এই বাণিজ্যিক ব্যাংকই হচ্ছে যারা নতুন উদ্যোক্তা বলুন অথবা যারা হচ্ছে পুরাতন উদ্যোক্তা, যারা আমদানি করবেন, রপ্তানি করবেন, কাঁচামাল থেকে শুরু করে আপনার তৈরি পোশাক থেকে শুরু করে কৃষিজাত পণ্য এর কাঁচামাল, তেল আমদানি করবেন, অন্যান্য জ্বালানি সেক্টর, সমস্ত কিছু। যে একজন উদ্যোক্তা ভাই আছেন, তিনি নতুন ইলেকট্রিক গাড়ি আমদানি করতে চান। তো আরেকজন আছেন ভাই আপেল ভাই, তিনি হচ্ছে জনশক্তি আমদানি রপ্তানির কথা বললেন। সব ক্ষেত্রেই কিন্তু হচ্ছে ব্যাংকিং চ্যানেল এর টাচ যেটা আছে সেটা কিন্তু আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। বাংলাদেশে ব্যাংকিং সেক্টর বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি ঋণ এই উদ্যোগগুলো নেওয়ার পিছনে বা এর সাথে সাথে কিন্তু পল্লী উন্নয়ন অর্থাৎ গ্রাম অঞ্চলে বিশেষ করে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদেরকেও কিন্তু ফিনান্সিয়ালি ইনক্লুড করা, যেটা সরকারের অন্যতম একটি উদ্যোগ অথবা তাদের নির্বাচনী এজেন্ডা। সেটা হচ্ছে যে সমস্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গ ফিনান্সিয়ালি এক্সক্লুড পর্যায়ে রয়েছে, মানে ফিনান্সিয়াল নেট বা ব্যাংকিং সেবা বা অন্যান্য আর্থিক যে পরিকাঠামো আছে সেই সেবার বাইরে যারা আছে তাদেরকে কিন্তু ইনক্লুড করা। আমরা দেখছি সম্প্রতি সময়ে চামড়া কেনার জন্য কিংবা গাড়ি কেনার জন্য 80 লাখ টাকা ঋণ দেওয়ার খবর এসেছে। সেগুলো তো আছে সহায়ক, বাট আলটিমেটলি যদি হচ্ছে আপনি গ্রাম অঞ্চলে, পল্লী অঞ্চলে, যেমন ধরেন এখন বলা হচ্ছে যে জেলেদের জন্য একটা পার্টিকুলার ব্যাংক করা যায় কিনা, ফিশারম্যান যারা আছে তাদেরকে কিন্তু খুব বেশি 80 লাখ টাকা আপনি যেটা উচ্চারণ করলেন যে গাড়ি কেনার জন্য, তারা গাড়ি কিনতে চায় না। তারা 10-15 দিন বা 1 মাসের জন্য সাগরে ট্রলার নিয়ে যাবে, তাদের কিছু মানে চলতি মূলধন যেটাকে আমরা বলি, তাদের কিছু খাবার, তাদের কিছু লাইফ জ্যাকেট, হ্যাঁ, বা নিরাপত্তা আইটেম, এই সমস্ত কিছু দিলেই কিন্তু হয়। এই আমাদের যেটা এই মুহূর্তে দরকার হচ্ছে যে নিশ মার্কেটিং, দ্যাট মিনস পার্টিকুলার যে সেগমেন্ট অফ পপুলেশন আছে তাদেরকে উদ্দেশ্য করে মূলত এই ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর সেবার বৈচিত্র্যায়ন দরকার। অনেক ধন্যবাদ আপনাকে। এবারে আমি আসছি কাজী জসিমুল ইসলাম বাপ্পি, আপনার কাছে একেবারেই অন্যরকম একটা সেক্টরে আপনি কাজ করছেন এবং বর্তমান তরুণ প্রজন্ম তারাও কিন্তু ইলেকট্রিক গাড়ি কিংবা ভারী শিল্প যেই শিল্পটি রয়েছে এই দিকে কাজ করতে আগ্রহ প্রকাশ করছে কিংবা এই সেক্টরটি আরও বিস্তীর্ণ হচ্ছে দিন দিন। সেক্ষেত্রে আসলে আপনার পরামর্শ কোনগুলি থাকবে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য? এই ইকো মোটরস সেক্টরটি আসলে কতটুকু কার্যকরী হতে পারে সকলের? এখানে আমরা অনেক ভালো ভালো জিনিস অনেক দিন আগে হয়েছে, সবসময় হয়েছে, কিন্তু এটা ইমপ্লিমেন্টেশন ইজ আ বিগ ইস্যু। আপনি যদি ওনারকে একটা তথ্য দিচ্ছে, যেহেতু উনি আমাদেরকে একটা পলিসিগত যেভাবে হোক উনি এমন জায়গায় আছে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। আমি 2018 সনে আমি আমার ইভি বিজনেস শুরু করি। সেই 18 সন থেকে আজকে পর্যন্ত কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আমাকে 100 টাকা ফাইন্যান্স করে নাই। কারণ মোরওভার আপনি অবাক হবেন যে বাংলাদেশ ব্যাংকের গ্রিন ফান্ড, এটা আপনাকে বলতে পারেন অ্যাজ এ মোস্ট পলিউটেড কান্ট্রির যে প্রবলেমটা হচ্ছে যে বিকজ অফ দ্য গ্লোবাল ওয়ার্মিং, পানি এসে আমাদেরকে এফেক্টেড, সেই কারণে আমরা এই ফান্ডটা পেয়েছি। সেই ফান্ডটা আপনি দেখাতে পারবেন না একজন পেয়েছে, ইটস বিন 7 ইয়ার্স। সো এইখানে আমার সাজেশন থাকবে আপনার কাছে যে এটা কিন্তু আমাদেরকে বলা হয়েছে তুমি গ্রিন কাজ করো, তোমাকে আমি 5% মার্জিনে দিব ইনস্টিড অফ 16%। ইটস ভেরি অ্যাট্রাকটিভ আনডাউটেডলি। সো এইটাকে পেতে হবে কিভাবে? ওখানে পেতে গেলে দেখা যাচ্ছে যে আইনি, আপনি গভর্নমেন্ট ব্যাংকের কথা বলবেন, 7 বছরে আমি একদিনও একটা অ্যাপ্রুভাল লেভেল পর্যন্ত যেতে পারি নাই। সো এইখানে সারা পৃথিবীতে আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি। আমি আইটিতে 30 বছর ধরে, আপনি যদি এখন আমেরিকাতে যান একটা সিলিকন ভ্যালিতে, আপনাকে কেউ চিনতে হবে না। ইউ গিভ আ প্রেজেন্টেশন, ওই জুরি অফ দি ব্যাংকস যদি মনে করে যে হি ইজ কেপেবল, হি উইল ফাইন্যান্স ইউ। এখানে বাংলাদেশ ব্যাংক কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রস্তাব আপনাকে দিচ্ছে, যেরকম ব্যাংকগুলোকে বলছে যে তোমার যদি 2%, 5% কৃষি লোন না থাকে তোমার লেভেল কমে যাবে, তোমার যদি 5% গ্রিন ফাইন্যান্সিং না থাকে কমে যাবে। 32টা ব্যাংকে ওনার
বাংলাদেশ ব্যাংক বলে দিছে এই টাকাটা দিতে, একজন আজকের মতো দিতে পারে নাই। ইটস নট দ্য কোয়েশ্চেন অফ যে পলিসি, উনি বলছেন 40,000 কোটি টাকা, এক্সেলেন্ট প্রপোজাল, বাট ইট শুড বি ওয়ান স্টপ সলিউশন। ইট শুড বি ইভ্যালুয়েটেড যে কাকে আমি টাকাটা দেব। এখন আপনি যদি এই টাকাটা পাটকল এই ব্লা 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 বলতেছেন, তাদের যদি 5,000 কোটি টাকা দিয়ে দিছেন, আগে 500 কোটি টাকা দিয়ে দিছেন, আবার ওকে রিফাইন্যান্স করে আপনি আবার দেউলিয়া হয়ে যাবেন। আমি সরি টু সে দ্যাট এই বাংলাদেশের প্রাইভেট ব্যাংকগুলো হয়ে গেছে তেলের মাথায় তেল দিবে। কে আছে আপনার কাছে? আপনাকে ইভ্যালুয়েট করে কেউ দেবে না। আজকে আপনি দেখেন, আমি যদি 2018 সনে এই ইভি নিয়ে চিন্তা করে এই কাঠখড় পোড়ায় না আসতাম, গতকালকে যে জিনিসটা পাশ হয়েছে, এই সরকারকে 1 কোটি বার ধন্যবাদ দিল, এটা সলভ করা যাবে না। এখানে আমি কাউকে খুশি করার জন্য কোনো কথা আমি বলছি না। আমি একটা ছোট্ট কথা বলি আপনাকে। আপনি যদি একটা ডিজেল গাড়ি, আমরা $3 বিলিয়ন ডিজেল, পেট্রোল, ফসিল অয়েলস কিনতেছি, ইনস্টিড অফ যদি আমরা ইভিতে যেতে পারতাম, তাহলে উই ক্যান সেভ $2-3 বিলিয়ন ইন লাস্ট কাপল অফ ইয়ার্স, উইচ ইজ অ্যারাউন্ড $20 বিলিয়ন। তাহলে তো আমাদের আজকে রিজার্ভের এই ক্রাইসিস হতো না। সো আমাদের সুন্দর পলিসি, যেরকম এখন কি করেছে, আমি তো মানে ভাবতেও পারি না যে এই সরকার চার্জিং স্টেশনকে 0 ট্যাক্স করে দিছে। দ্যাট মিনস কি, উই নিড 60,000 চার্জিং স্টেশন, 60 into 5, 3 লক্ষ লোক পার্মানেন্টলি 5 ইয়ার্সের জন্য চাকরি পেয়ে গেলেন। দ্যাট উইল কাম টু ইউর ইকোনমি। আপনি এক ডিজেল গাড়ি 13 টাকা লাগে 1 কিলোমিটার যেতে, ইভি গাড়ি 3 টাকা লাগে। সো এভরিথিং উইল বি ইন দিস ইকোনমি। আপনি ইউল হ্যাপি টু নো যে আমার নিজের চেষ্টায়, আপনিও শুনলে খুশি হবেন, অক্টোবরের 30 তারিখে আমরা প্রথম ঢাকা চিটাগং কক্সবাজার ইভি বাস চালু করছি। বাহ, এইটার রেজাল্টটা কি হচ্ছে, গভর্নমেন্টের 10,000 টাকা ডিজেল পার ট্রিপে বেঁচে যাচ্ছে। সেকেন্ড থিং, যেই মিডল ক্লাস পিপল যাদেরকে আমরা চাচ্ছি তারাই আসুক ইয়ের মধ্যে, তারা এখন একটা ভাঙাচোরা বাসে 800 টাকা যায়, এয়ার কন্ডিশন বাসে তারা 800 টাকায় সেম জায়গায় যাবে। সো বেসিক্যালি ও যখন এই 4 ঘন্টা ক্লান্তিতে থাকবে না, নয়েজে থাকবে না, তার স্বাস্থ্য ব্লা ব্লা ব্লা, আমি সারাদিন বলতে পারবো, সে যখন গিয়ে নামবে চিটাগংয়ে, তার ম্যান ওয়ার্কিং আওয়ার উইল বি ডাবল। আর আমরা কেউ কোনো দিন মানুষ ওয়ার্কিং আওয়ারটাকে কাউন্টই করি না। ওইটা যে একটা বিগ চ্যালেঞ্জ। এরকম এখন আপনি যদি দেখেন, ঢাকা শহরে এই মুহূর্তে 8 লক্ষ রিক্সা আছে। রিক্সা আমার কোনো প্রবলেম নাই, কিন্তু ওইটা কত ম্যান আওয়ার নষ্ট করছে, কতগুলো অয়েল আপনাকে দিচ্ছে। সো আমার সাজেশন থাকবে যে দের শুড বি ওয়ান স্টপ সলিউশন ইন দি সেন্ট্রাল ব্যাংক। আর আমাদের মতো লোক 15 বছর 12 বছরও গভর্নরের সাথে দেখা করতে পারে না। এই জায়গাগুলোতে একটা এক্সেস থাকতে হবে আমাদের জন্য। নীতি সহায়তা বা এই সকল বিষয় নিয়ে আবার আসবো আপনার কাছে। আমি এবার একটু মোহাম্মদ আরফাতুর রহমান আপেল আপনার কাছে আসছি। বাংলাদেশের আপনি যে চেম্বার অফ কমার্সের দায়িত্বে আছেন, এখানে নতুন ব্যবসায়ীদের যে নেটওয়ার্কিং আছে বা নতুন ব্যবসায়ীদের যে পলিসি সাপোর্টের বিষয়গুলি আছে, এই সহায়তাগুলো পাওয়ার জন্য আপনাদের এই চেম্বার অফ কমার্স কতটুকু কার্যকরী ভূমিকা পালন করছে? জানেন, একটু আগে আমার সহকর্মী ভাইয়ারা বলেছেন, সব ক্ষেত্রে কিন্তু ব্যাংক সংযুক্ত। এই যে অলরেডি বর্তমান সরকার ঘোষণা দিয়েছেন যে যারা বিদেশ যাবেন সহজ শর্তে তারা লোন দিবে, এবং সম্ভবত মনে হয় পার হেড এটা 3 লাখ টাকা, মানে প্রতি মানুষের জন্য যারা বিদেশে যাবে 3 লাখ টাকা সহজ শর্তে লোন দিবে। এটা যদি সত্যিকারে বাস্তবায়ন হয়, তা আপনি দেখবেন এই যে কর্মসংস্থান বিদেশে, বাংলাদেশের থেকে যারা বাইরে যাবে, যে কর্মসংস্থানের উদ্যোগে কাজ করার জন্য, দেখবেন যে বিগত দিনের চাইতে রেকর্ড ভঙ্গ রেমিটেন্স বাংলাদেশে আসবে। কিন্তু আবার যারা মালয়েশিয়ার সাথে যারা বাংলাদেশের যারা ব্যবসায়ী আছেন, যারা ব্যবসা করতে চান, দেখবেন যারা জিনুইন ব্যবসায়ী ব্যাংকে গেলে দেখবেন যে তাদের জন্য 25 থেকে 30টা শর্তে দিয়ে দেবে। সে শর্ত পূরণ হবে না, আপনার লোনই পাবে না। আবার একই ব্যাংক একজন 2,000 কোটি টাকা নিয়ে মেরে রেখেছে, তাকে আবার বলতেছে তুমি আরও 200-300 কোটি টাকা নিয়ে তুমি আবার ব্যবসা দেখো।
এই ব্যাংকিং সেক্টর যদি বর্তমান সরকার যদি কঠিন হস্তে নিয়ন্ত্রণ না করতে পারে, মানে বাংলাদেশ কখনো অর্থনৈতিকভাবে শক্তিশালী কোনোদিন হবে না। এটা যে সরকারই আসুক, আমরা খেয়াল করছি বর্তমান সরকার আসার পরে তারা যথেষ্ট চেষ্টা করছে, সব সেক্টর চেষ্টা করছেন যে বাংলাদেশকে যেন অতি অল্প সময়ে এগিয়ে নেওয়া যাওয়া যায়। কিন্তু এই ব্যাংকগুলোকে কিছু কিছু দুর্বল ব্যাংক আমরা জেনেছি কিছুদিন আগেও, তারা 4-5টা ব্যাংক একত্র করে দিয়েছেন, যেগুলো ব্যাংকগুলো যেন একত্র হয়ে ব্যাংক কাজ করে। গত পরশুদিন একটা প্রোগ্রাম ছিল আমাদের হোটেল ইন্টারকন্টিনেন্টালে, ওখানে আমিও ছিলাম, পাশাপাশি ওই প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। উনি অত্যন্ত দুঃখের সঙ্গে, মানে বর্তমান চেয়ারম্যান দুঃখের সঙ্গে বলতেছে যে আমরা অত্যন্ত লজ্জাবোধ করছি আপনাদের সামনে দাঁড়াতে। কেন? আমরা গ্রাহকদের আস্থা হারিয়ে ফেলেছি। কারণ অনেক গ্রাহক যারা টাকা জমা দিছে, তারা সঠিক সময় তারা টাকা পাচ্ছে না, সঠিক সময় সে টাকাটা নিয়ে ইনভেস্ট করে নতুন ব্যবসা চালু করতে পারছে না। আবার যারা জেনুইন ব্যবসায়ী, বাংলাদেশের সাথে মালয়েশিয়ার প্রচুর ব্যবসা আছে, প্রচুর ব্যবসা। যদি এই ব্যবসাগুলো যদি আপনি সচল করতে চায়, চালু রাখতে চায়, নতুন নতুন ইন্ডাস্ট্রিজ করতে চায়, নতুন নতুন ফ্যাক্টরি করতে চায়, তো অবশ্যই ব্যাংকগুলোকে সহযোগিতা করতে হবে এবং সহসত্ত্বভাবে। কারণ যখন এই সরকার এসেছেন, আমার সহকর্মী ভাইয়েরা জানেন, ধরতে গেলে একটা দেউলিয়া অবস্থায় বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। এত অল্প সময়ে আমরা খেয়াল করেছি, আর আজকে যাচ্ছে প্রায় 6 তারিখ না 7 তারিখ, আর আপনার 10 দিন গেলেই প্রায় এই সরকারের 3 মাস পূর্ণ হবে। আমরা এই অল্প সময় দেখেছি যে বাংলাদেশ 3 মাসের যে 2.5 মাসের যে বিগত দিনে চাইতে যে 2.5 মাসে বাংলাদেশকে যে উন্নতি শিখরে নিয়ে যাচ্ছে সব সেক্টরে, এভাবে যদি ধারাবাহিকতা চলতে থাকে, আমার বিশ্বাস বাংলাদেশ অতি অল্প সময়ে ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশের শ্রম বাজার বিদেশেতে খুব ভালোভাবে এটা মানে স্থান পাবে। যদি সহজ শর্তে, যদি লোন, যে বর্তমান সরকার যে বলেছেন যারা বিদেশে যাবে সহজ শর্তে 3 লাখ টাকা করে লোন দিবে, এটা সত্যিকারের যে বাস্তবায়ন হয় আমরা বিশ্বাস করি। শুধু মালয়েশিয়া না, মালয়েশিয়া না, পৃথিবী মিডিল ইস্টে অনেক দেশেই বাংলাদেশের শ্রম বাজার অনেক ভালো। তারা যেখানেই যাবে আমার মনে হয় খুব বিগত দিনের চাইতে মানে অল্প সময়ে বেশি করে রেমিটেন্স এসে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একটা ভালো ভূমিকা রাখবে, এটা বলে আমি বিশ্বাস করি। আপনাকে ধন্যবাদ। আমরা দুজনের সাথেই যখন কথা বলছিলাম তখন প্রফেসর শহীদুল ইসলাম জাহিদ, আমরা ব্যাংক খাত কিংবা বিমা খাত, এই খাতটাকে খুব গুরুত্বের সাথে তারা বলছেন এবং দিস ইজ দ্য কোর অফ দ্য ইকোনমি আমরা বলতে পারি। সেক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে কোনো সেক্টর, সেটা কোনো উদ্যোক্তা হোক কিংবা কোনো ব্যবসা প্রতিষ্ঠান হোক কিংবা যেটা ইভি নিয়ে কথা বলছিলেন বাপি ভাই, সেটা হোক, এই সেক্টরগুলিতে আসলে পলিসিগত বা নীতিগত কী ধরনের সহযোগিতা প্রয়োজন? এখানে একটা সমন্বয়ের ঘাটতি আমরা দেখছি, কিংবা এখানে দেখছি যে আসলে পরিকল্পনা কিংবা নীতি সেটার সাথে বাস্তবায়নের একটা অন্য ধরনের আপনি ঠিকই বলেছেন যে একটা সমন্বয়ের ঘাটতি সেটা কিন্তু আছে। আমি খুবই ভালো লাগছে যে ওনারা তো আসলে সম্মানিত সহ আলোচক যারা, ওনারা তো প্র্যাকটিসিং বিজনেস করেন, তো ওনাদের কাছ থেকে সরাসরি আসলে সমস্যাগুলো আমরা শুনতে পেলাম। একটা বিষয় একটু হাইলাইট করতে চাই, যেটা আপিল ভাই বারবার বলছেন যে বাইরে আমাদের যে একটা জনশক্তির যে একটি চাহিদা আছে, সেই চাহিদা তো রয়েছে, সেটা মেটানোর জন্য আমাদের এখানেও কিন্তু প্রচুর সারপ্লাস লেবার। এখানে যেহেতু আমাদের হতদরিদ্র থেকে বেকার জনসংখ্যা, শিক্ষিত বেকার, নানা ধরনের বেকার জনগোষ্ঠী কিন্তু এখানে বসবাস করে। তো বাইরে যেহেতু বিপুল চাহিদা আছে, আমাদের কিন্তু আসলে টার্গেট নেওয়া উচিত সরকারের পক্ষ থেকে যে পলিসি সাপোর্ট, সেখানে কিন্তু আমাদের এই যাদেরকে বিদেশে আমরা পাঠাতে চাই তাদের দক্ষতা উন্নয়নের দিকে আসলে একটি দৃষ্টি দেওয়া দরকার। ইতিমধ্যে আপিল ভাই ঠিকই বলেছেন যে সরকারের পক্ষ থেকে যারা বিদেশে গমন করতে ইচ্ছুক, যারা ভিসা পাবেন, তাদেরকে হয়তো একটি সহজ শর্তে ঋণ প্রদান। আমাদের দেশে কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংক আছে, কর্মসংস্থান ব্যাংক আছে, সমস্ত ব্যাংকের মাধ্যমে কিন্তু এগুলো ফাইন্যান্সিং করা যেতেই পারে। তবে সাথে সাথে আপনি এটাও জানবেন যে আমাদের দেশের যারা শ্রমিক ভাই বোনেরা প্রবাসী চাকরি করেন, আমি তাদের প্রতি সম্মান জানাই, সালাম জানাই যে তারা মূলত হচ্ছে আমাদের এই বৈদেশিক মুদ্রা রিজার্ভ এর স্থিতি সেটাকে সচল রেখেছে কিন্তু তাদের মাধ্যমেই। আমাদের গড়ে প্রতি মাসে প্রায় $4 বিলিয়ন এর মতো হচ্ছে রপ্তানি হয়, কিন্তু প্রায় $3-3.5 বিলিয়ন কাছাকাছি এরকম কিন্তু অর্থ
প্রবাসীদের মাধ্যমে কিন্তু আমাদের দেশে ইনজেক্ট হয়, ইনফ্লো ঘটে থাকে। তো শুধু কিন্তু তার চেয়েও দুঃখের কথা কি যে আমাদের প্রবাসী ভাই বোনেরা বিদেশে মূলত 3D টাইপ জব করেন। 3D বলতে এখানে মানে ডার্টি, ডিফিকাল্ট এবং ডেঞ্জারাস, এই 3 ধরনের জব কিন্তু করেন। মিডল ইস্টে যারা কাজ করেন দেখেন যে একটা দোকান আছে বলে সেই দোকানটার ম্যানেজারকে বলে একজন ইন্ডিয়ান, বলে মিড লেভেলে যে চাকরি করে সে হয়তো পাকিস্তানি বা শ্রীলঙ্কান আছেন, আর একেবারে যারা হচ্ছে ওই যে ডার্টি, ডেঞ্জারাস বা ডিফিকাল্ট যে কাজগুলো করছেন, যেগুলোকে ইংরেজিতে মিনিয়াল জব বলে, সেই কাজগুলো আমাদের হয়তো ভাই বোনেরা করছেন। তারা প্রবাসে কিন্তু নানা ধরনের নির্যাতন, নিপীড়নের মানে আসলে মুখোমুখি হন। তো সুতরাং এই প্রবাসী ভাই বোনদের 2 দিক থেকে সহযোগিতা করা, একটা হচ্ছে যে দেশে তাদের বিদেশের নিরিখে ওখানে কোন ধরনের জবে কী ধরনের দক্ষতা প্রয়োজন, বলে সেটা কিন্তু আমরা চাইলে বাংলাদেশে ওই ধরনের কারখানা তৈরি করতে পারি, ভোকেশনাল ইনস্টিটিউশন তৈরি করতে পারি, যেখানে আমাদের সরকারের পক্ষ থেকে সব উদ্যোগী হয়ে তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা যেতে পারে, নাম্বার 1। নাম্বার 2, তাদেরকে আমরা সরকারি সহায়তায়, নীতিগত সহায়তায় তাদেরকে যখন আমরা বিদেশে পাঠাই, তখন কিন্তু হচ্ছে যে যেহেতু এই যে বাংলাদেশ থেকে গিয়েছে, তো বাংলাদেশের অবস্থানটা আন্তর্জাতিক বাজারে আমরা গর্বের সাথে যদিও বলি, তারপরও অনেক ক্ষেত্রে কিন্তু আমরা পিছিয়ে আছি। তো সুতরাং কম্পিটিশানে ওখানকার যে এনভায়রনমেন্ট, সেখানে যাতে আমাদের প্রবাসী ভাই বোনেরা বঞ্চনার শিকার না হন, নিপীড়নের শিকার না হন, ইভেন বাংলাদেশের যে অ্যাম্বাসিগুলো আছে সেখানে যাতে হয়রানির শিকার না হন, তারা যে ব্যাংকিং চ্যানেলে তাদের প্রবাসীদের অর্থ পাঠাবেন, তাহলে সেখানেও যাতে কোনো ধরনের হয়রানি বা নিপীড়নমূলক অবস্থা বা মানে হচ্ছে অন্য কোনো মানে বৈষম্যের শিকার না হন, সেটা কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা যেতেই পারে। এবং এগুলো বাস্তবায়ন করলে এদেশের যে প্রবাসী আয় যেটা আছে সেটা বহুগুণে হয়তো বৃদ্ধি করা সম্ভব, নাম্বার 1। আপনি জানবেন, আপনিও এইসব বিষয় নিয়ে যেহেতু পড়াশোনা করেন, দেখুন যে আমাদের দেশেরই অনেক ছেলে মেয়ে যারা বুয়েট থেকে, মেডিকেল থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে ভালো সাবজেক্ট থেকে বাইরে গিয়ে তারা গুগলের মতো কোম্পানিতে চাকরি করছে, অ্যাপল কোম্পানিতে চাকরি করছে। সুতরাং আমাদেরকে শুধুমাত্র ওই মালয়েশিয়া অথবা মিডল ইস্টের যে লো ইনকাম জেনারেটিং যে জবগুলো আছে সেখানে পাঠালেই কিন্তু ওইটাকে টার্গেট করা উচিত না। আমাদেরকে একটা বিগ ফোকাস রাখতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু দেশে পদার্পণ করে তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। তো সুতরাং সেই প্ল্যানের মধ্যে কি কি আছে আমরা জানি না, হয়তো সময়ের আবর্তে আমরা সব কিছু জানতে পারবো। তবে সেই বিগ প্ল্যানের একটা অংশ হতে পারে যে বিদেশের শ্রমবাজার, সেটা নিম্ন আয় থেকে শুরু করে উচ্চ অথবা একদম উচ্চতর পর্যায়ের যে ইনকাম জেনারেটিং যে সেক্টরগুলো আছে সেগুলোকে টার্গেট করে এই মেধাসত্ব সেগুলোকে রক্ষা করা এবং হচ্ছে মেধা যাতে পাচার না হয় সেই রিলেটেড যে পলিসি সেগুলো কিন্তু আসলে ফর্মুলেট করা দরকার। আপনাকে অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম জাহিদ। আমরা এবারে আবারও ফিরে আসছি কাজী জসিমুল ইসলাম বাপ্পি আপনার কাছে। আপনার সাথে কথা হচ্ছিল, আপনি ইভি নিয়ে কাজ করছেন 2018 সাল থেকে এবং বর্তমানে এটি একটি ভালোর দিকে এগিয়ে যাচ্ছে। এখন আমাদের মে মাস চলছে, জুন মাস, জুলাই মাস, নতুন অর্থ বছর শুরু হতে যাচ্ছে, বাজেট পরিকল্পনা চলছে, নতুন যে বাজেট তৈরি হচ্ছে সেক্ষেত্রে আপনাদের সেক্টরকে আরও একটু ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ সরকার কিংবা নীতিগত দিক থেকে কোন কোন কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? টু বি ভেরি অনেস্ট, বাজেটের এখন আর প্রয়োজন নেই আমাদের। এই বাজেট আমাদের কাছে এখন ভ্যালু জিরো, বিকজ বাজেটের আগে আমাদের যেই সব দাবি দাবা গত 5 বছরের ছিল ওটা কিন্তু 21 দিনের চেষ্টায় এটা সলভ হয়ে গেছে। আচ্ছা, এখন যেটা প্রবলেম হচ্ছে যে বিডার দায়িত্ব না ইনভেস্টরদেরকে আনা, বিডার দায়িত্ব আমাদেরকে কিভাবে প্লট দিবে, কি করবে, এটার মধ্যেই থাকা। আমাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আমাদেরকে ব্যবসায়ীরা যারা আমরা হার্ড ওয়ার্কিং কাজ করছি তাদেরকে একটা স্টেবিলিটি দেওয়া, যে আশ্বস্ত করা যে আমরা এই জিনিসগুলো তোমরা পাবা। আপনি যদি খেয়াল করে দেখেন, আমি 2 বছরে একটা কোনো ইকোনমিক জোনে আমার একটা বাস ফ্যাক্টরি করার জায়গা খুঁজে পাইনি। ওয়ারেস আপনি গেলে ধুধু মাঠ ছাড়া কিছুই দেখবেন না। আমি একটার পর একটা আপনাকে উদাহরণ দিতে পারবো। তো এই জায়গাগুলোর মধ্যে এখন বাজেটে কিভাবে আসবে সেটা আমি জানি না, বাট পলিসিগত ব্যাপারটা আমি জানি যে এই প্লটগুলোকে 90 ডেজের নোটিশ দিয়ে ইমিডিয়েটলি ক্যান্সেল করে দেওয়া। তাহলে আপনাদের আসলে এই পর্যায়ে কি প্রয়োজন বা আপনাদের আসলে কোন ধরনের সহযোগিতা? আমাদের এখন প্রয়োজন হলো ফাইন্যান্সিং,
কারণ আপনি আমাকে ফাইন্যান্স করেন আমি চাই না। আমি চাই এখন এই সেক্টরে নতুন উদ্যোক্তা আসুক, যেই আমরা 40 জন 50 জন জায়েন্ট পিপল আছি তাদেরকে না দিয়ে আপনি ভাগ করে দেন। কারণ আপনি দেখেন এখন আমরা ডিউটি ফ্রি করেছি, সিবিইউ আসবে, কমপ্লিট বেলস ইউনিট, বাট কখন আমরা সিকেডি করব এবং সিকেডি নীতিমালাটা কি হবে এই বাজেটে ওটা থাকতে হবে। কারণ আপনার যদি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ না থাকে, আমি যদি একটা বাম্পার না বানাই, প্লাস্টিকের বাম্পার, এটা আমার আরেকটা কোম্পানি বানাবে, আমি চাকা বানাবো একজন বানাবে, আমি হুইল বানাবো আরেকজন বানাবে, আমি মোটর বানাবো আরেকজন বানাবে। ওয়াই শুড আই ইম্পোর্ট 100 পার্ট অ্যান্ড জাস্ট অ্যাসেম্বল ইট? সো এইটার জন্য একটা পলিসি করে একটা দীর্ঘমেয়াদী প্ল্যান লাগবে। ওইটাও আবার কালকে সকালে হবে না, কারণ একটা গাড়ির হেডলাইট বানাতে হবে, একটা প্লাস্টিক বানাতে হবে। বাট আপনি ধোলাই খালের কথা চিন্তা করে দেখেন, ওরা কিন্তু গাড়িই বানায় ফেলে, হেলিকপ্টারও বানায় ফেলে। তার মানে বাংলাদেশি লোকের এই ক্যাপাবিলিটিটা আছে। সো আমার ট্রেনিংয়ের প্রয়োজন। সরকারি লোকগুলোকে চায়নায় পাঠায় দেখানো উচিত যে কিভাবে এরা কাজগুলো করে, তারপরে এসে বাজেট করা, তারপরে এসে পলিসি করা। আর পলিসিতে নিশ্চয়ই একটা ওপেন টক থাকা উচিত যে আমি এই পলিসিটা একটা করব, আমি একটা গণশুনানি করলাম, আমি আমাদের মধ্যে নিয়ে আসলাম। না হলে কিন্তু আপনি এই সেক্টরকে আগাতে পারবেন না। আপনি যেরকম আমি আপনাকে একটা কথা বলি, এই মুহূর্তে 1,20,00,000 আমরা টেসলা বলি, টমটম বলি, যা বলি, 1,20,00,000 আছে। 1,20,00,000 মানে তো 1,20,00,000 এমপ্লয়ি। আপনি তো কালকে সকালবেলা ওদের এগেনস্টে যেতে পারবেন না। ওদেরকে কিভাবে রিপ্লেস করে আবার এখানে নিয়ে আসবেন সেই পলিসিটির দরকার। এই যেরকম আমি বাংলাদেশের 99.9% লোকই জানে না যে ও যদি গাড়িটা রিপ্লেস করে তাহলে ওকে 5% লোন দেওয়া হবে বাংলাদেশ ব্যাংকের তথ্যের অভাব দেখছি এবং আমরা সমন্বয়ের অভাবের কথা শুনছিলাম, এবং একই সাথে আপনাদেরকে কারিগরি শিক্ষা কিংবা ট্রেনিং এর ব্যবস্থা করার প্রয়োজন। এই সকল আমাদের কারিগরি, আমি স্যারের কাছে একটা জিনিস বলি, কারিগরি ইনস্টিটিউটের কথা বলা হচ্ছে, আমাদের কাছে 70টা ইনস্টিটিউট অলরেডি আছে, কিন্তু এখন আমরা কি শেখাই? এখন ওয়েল্ডিং শিখাই। এখন কি করি? চাকা বদলানো, অ্যাডভান্সমেন্টটা এখন চলে গেছে কোন লেভেলে। সো ওয়াই উই আর নট ইনভলভিং আমাদের যে 30 লাখ ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট ছেলেপেলেগুলো বেকার আছে, তাদেরকে ইনভলভ করার একটা পলিসি গভর্নমেন্ট শুড টেক। অনেক ধন্যবাদ আপনাকে। একটা কথা যোগ করতে চাই, জি, আপনাদের মাধ্যমে এই চ্যানেলের রাউন্ড টেবিল এর মাধ্যমে সরকারের কাছে যে ম্যান পাওয়ার যে লাইসেন্সগুলো আছে, বিগত দিনে যারা মানে এই ম্যান পাওয়ার সম্বন্ধে আইডিয়াই নেয়, শুধু লাইসেন্স বিক্রি করে তারা হাজার হাজার কোটি মালিক হয়েছেন। তাই বর্তমান সরকারের কাছে আপনাদের মাধ্যম দিয়ে মানে আবেদন রাখবো, যারা জিনুইন ম্যান পাওয়ার ব্যবসায়ী তারাই যেন এই লাইসেন্সটা থাকে, আর বাদ বাকি ভুয়া লাইসেন্সগুলো যেন বাতিল করে দেয়। কারণ এই ভুয়া লাইসেন্সের মাধ্যমে যারা অনেকে বিদেশে গেছে, বিদেশ থেকে এসে আত্মহত্যা করেছেন। আরফাত রহমান আপেল, আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আবারও নতুন কোনো আয়োজনে আপনাদের সঙ্গে কথা হবে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম দেশের নতুন উদ্যোগ এবং সম্ভাবনা নিয়ে, এবং আমরা কথা বলার সময় আসলে বেশ কিছু জায়গায় ঘাটতি এবং বেশ কিছু জায়গায় সম্ভাবনার কথা শুনছিলাম। আমরা আশা করছি যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কিংবা শ্রম বাজারে সব কিছুই উন্মুক্ত হবে এবং আমাদের দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। এতক্ষণ চ্যানেল আই রাউন্ড টেবিল এনআরবিসি ব্যাংকের সৌজন্যে আপনারা দেখছিলেন। আপনাদের সঙ্গে আবারও পরবর্তী আয়োজনে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে বিদায় নিচ্ছি।